মাইটোকন্ড্রিয়া নাই, নিউক্লিয়াস নাই। আচ্ছা, তার মধ্যে আর এই যে মেন যে পার্ট গুলো সেগুলো নাই, নিউক্লিওয়েড আছে। তো যাই হোক, এই যে ইম্পর্টেন্ট যে পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্ট গুলো যদি না থাকে তাহলে তাকে আমরা একটা পূর্ণাঙ্গ সেল বলতে পারি না। হ্যাঁ, কিন্তু এরপরেও এরা জীবিত, তাই না? যেহেতু এককোষী একটা প্রাণী, ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমস, প্রোক্যারিওটিক গুলো। আচ্ছা, এখন একই ধারায় আমি একটা জিনিস দেখাচ্ছি, না হ্যাঁ জিজ্ঞেসি হেতে তো যে সময় ইয়া করছে, জাস্ট কম্পেয়ার করব পিকচার দিয়ে। এই সময় দাঁড়িয়ে ছিল না, এটা যেন প্রোক্যারিওটিক এর পিকচার দেখলাম, ইউক্যারিওটিক এর পিকচারটা দেখো, না দাঁড়িয়ে সমস্যা নাই অর্ধেক ইউক্যারিওটিক এর পিকচার। তোমরা দেখতে পাচ্ছ ইউক্যারিওটিক এর পিকচার? দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। ইউক্যারিওট অথবা ইউক্যারিওটিক অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস। এখানে দেখো মাইটোকন্ড্রিয়া আছে না? মাইটোকন্ড্রিয়া আছে, তো রাইবোজোম আছে, প্লাজমা মেমব্রেন আছে, সাইটোসল আছে, সরি ওখানে কিন্তু সাইটোসলও ছিল না, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস আর মেমব্রেন এনক্লোজ নিউক্লিয়াস। তাহলে ওখানে দেখো কি কি জিনিস ছিল না, মাইটোকন্ড্রিয়া ছিল না, তারপরে হলো সাইটোজল ছিল না, নিউক্লিয়াস ছিল না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল না। তোমরা একটা জিনিস জানো, আমি জানি না তোমরা কতটুকু শিখছো মাইক্রোবায়োলজিতে, যে কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট গুলোর মধ্যে যেখানে আমাদের মেটাবলিজমের সব কাজগুলো হয়, দুইটা অর্গানেলিতে। একটা কি, একটা হলো না না ওটা মাইটোকন্ড্রিয়া, না, মাইটোকন্ড্রিয়া তো শক্তি ঘর, কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো হয়, ইম্পর্টেন্ট কাজগুলো হয় হলো সাইটোসল এবং আর কোথায়, নিউক্লিয়াসে। হ্যাঁ, নিউক্লিয়াসে, অর্থাৎ এই যে তোমার কি বলবো, ডিএনএ থেকে যে আরএনএ হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেসটা কোথায় হয় জানো? গুড। ট্রান্সলেশন প্রসেসটা কোথায় হয় জানো? স্যার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস না, ট্রান্সক্রিপ্টনটা নিউক্লিয়াসের, ট্রান্সলেশনটা সাইটোসোলে। ওকে, কে বললো এটা সুন্দর হয়েছে? কে এটা বললো? কি নাম? নাম কি? নাম বলো। শাহিন, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ইমপ্রেসড হয়েছি তোমাদের ইয়েতে। তারপরেও প্রোটিন সংশ্লেষণ আরো কিছু পার্টে হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হলো গোলগি কমপ্লেক্স, হ্যাঁ এগুলোতেও হয়, রাইবোজোমও হয় প্রোটিন। তবে মেইনলি হলো দুইটা পার্টে কাজ করে। একটা হলো যে তোমার ট্রান্সক্রিপশন প্রসেসে কি থাকে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এই যে এই এমআরএনএ তৈরি হয় মূলত নিউক্লিয়াসে, আর এই এমআরএনএ তৈরির পরে তো আবার প্রোটিন তৈরি করা লাগবে, অর্থাৎ সেন্ট্রাল ডগমার যে নিয়ম, আমাদের কোষটায় সবসময় এই সেন্ট্রাল ডগমা রুল ফলো করে, তাই না, বডি মেটাবলিজম গুলোতে। তাহলে সেই ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষণের জন্য মেল কাজ করে হলো সাইটোসল, এবং কিছু প্রোটিন ট্রান্সলেশনাল প্রসেসে সিনথেসিস হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং গোলগি কমপ্লেক্সে, এগুলোতে হয়ে থাকে। মূলত এই যে ভাইরাস ব্যাকটেরিয়া যখন পড়বো আমরা, বা ভাইরাসের কাজ কোথায় কি হচ্ছে, ব্যাকটেরিয়ার কাজ কোথায় কি হয়, এগুলো কিন্তু এই অর্গানালি গুলোও খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এটাতে ইউক্যারিওটিক অর্গানিজমস এ, মাইক্রো অর্গানিজমস এ, ইউক্যারিওটিকে এটা কমপ্লিট একটা পিকচার থাকে, কিন্তু প্রোক্যারিওটিকে থাকে না। যে জিনিসগুলো থাকে না সেই জিনিসগুলো তোমরা জানতে পারলা। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস জিজ্ঞাসা করব তোমাদের, সেই জিনিসটা হলো, এই যে আমি ক্লাস নিচ্ছি, মানে আমি যে লেকচার দিচ্ছি ওষুধ বিক্রি করার জন্য হকারের মতো, এটা কিন্তু আমি ক্যামেরা অন করে আমি জিজ্ঞাসা করবো যে কাউকে, উত্তর না দিতে পারলে পাশের জনকে বলবো, সে যদি উত্তর দিতে পারে সে তাকে শিখাই দিবে, সে যদি তারপরেও না শিখতে পারে তাহলে সে বলবে তার কোথায় সমস্যা, সেটা আমি আবার বলে দিব। এটা হলো যে এই গ্রুপ স্টাডিটা আমি এনকারেজ করতেছি, তোমরা নিজেদের মধ্যে বেসিক জিনিসগুলো পড়ে শিখে নাও। যেটা আমি সবচেয়ে বেশি পেয়েছি হলো 183 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে, 181 স্টুডেন্টদের মধ্যে, ওরা গ্রুপ স্টাডি করে এবং খুবই ভালো, এবং 193, এই তিনটা ব্যাচের রেজাল্ট সবচেয়ে বেস্ট এই যাবত যতগুলো ব্যাচ আছে 171 এর পরেই এরা, কারণ এরা খুব গ্রুপ স্টাডি করে, এবং যারা আছে সত্যি কথা কি, আমি যখন পড়ানোর সময় ওরা খুব প্রিপেয়ার্ড হয়ে আসে, আমি কনফিউশনের মধ্যে পড়ে যাই। কিন্তু আমি যেহেতু এইটা আমার পিএইচডি করা, পোস্টডক করা এটার উপরেই,
আমি তো কিছুটা বুঝি যে ওরা কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছে। আমি চেষ্টা করি যে ওই জিনিসগুলো সলভ করে নিয়ে তোমাদের ক্লাসে আসা। আমি চেষ্টা করব, অতিরিক্ত কিছু বলতেছি না, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি। সেটা হলো তোমরা পড়ে আসো, আমি আগের দিনে বলে দেবো কালকে কি পড়াবো, ওইটা একটু চোখ বুলায় আসো। আর এরপরে কিন্তু আমি অপমান করব, সেটা হলো অপমানটা এরকম যে তোমাদের বন্ধুকে দিয়ে তোমাকে অপমান করবো, আমি কিচ্ছু করব না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি। এর মধ্যে যে ভালো তাকে আমি ভালো মার্ক দিব, উইথ এনকারেজ করব, অনেস্টলি বলতেছি। আর যে খারাপ তাকে ভালো করার চেষ্টা করব। খারাপ বলতে তোমরা সবাই ভালো সবাই খারাপ, আমি আশা করি তোমরা সবাই ভালো করবা। আমি খুব ক্লিয়ার কাট আজকের প্রথম ক্লাসে বলে দিচ্ছি, আমি অনেস্টলি বলতেছি তোমাদের, বারবার বলতেছি যে কেউ খারাপ করলে কারো ক্ষমতা নাই যে তাকে পাস করানো, আমি যদি না দেই আমি করাবোও না। কারণ এটা আমার প্রেস্টিজের ব্যাপার, যেমন তেমনি হলো ডিপার্টমেন্টের প্রেস্টিজের ব্যাপার। এই সাবজেক্ট গুলো এতটাই ইম্পর্টেন্ট এখন। যদি আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। কি বোঝা গেছে? তোমরা সবাই আমার সাথে একমত না একমত না বলো? একমত স্যার। জি স্যার, একমত স্যার। আচ্ছা, এই যে যারা চুপ করে আছে তারা একমত জি না, তাই স্যার। না? জি স্যার। স্যার, একমত স্যার স্যার। একমত। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই যে এতটুকু লেকচার দিলাম, আবার একটু রিডিং পড়ে যাই। নিশ্চয়ই তোমরা প্রোকারিওটিক ইউক্যারিওটিক বুঝতে পারছো। কেন আমি এই জিনিসগুলো শেখাচ্ছি তোমাদের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে আমরা সামনের দিকে যাইতে হলে এটার কোনো ইয়া নাই, মানে এটা বিকল্প নাই। আচ্ছা, আমরা এবার যাই। এভরি লিভিং অর্গানিজমস ফলস ইনটু ওয়ান অফ দ্য টু গ্রুপস, স্যার স্লাইড ইউক্যারিওটস। দেখতে পাচ্ছি না। সরি সরি, স্লাইডটা আমি মনে কেটে দিয়েছি, একটু একটু জাস্ট মিনিট। একটু হ্যাঁ হ্যাঁ বলবা, সঙ্গে সঙ্গে বললে আমি খুশি হব। আমি তো এই যে পড়ার তালে তালে চলে যাচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছ না? আচ্ছা, আমি একটু পড়ে যাচ্ছি দেখো। জি স্যার। এভরি লিভিং অর্গানিজমস ফলস ইনটু ওয়ান অফ টু গ্রুপস। প্রত্যেকটা লিভিং অর্গানিজম দুইটা গ্রুপের মধ্যে পড়ে, এর বাইরে কিছু নাই, ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস। সেলুলার স্ট্রাকচার ডিটারমিনস হুইচ গ্রুপস অ্যান অর্গানিজম বিলং টু। তাদের স্ট্রাকচারে বলে দিবে সেটা প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক অর্গানিজমস। প্রোক্যারিওট ডেফিনিশন: prokaryotes are unicellular organisms that lack membrane bound, lack থাকে কি membrane bound structure, the most noteworthy of which is nucleus। তুমি বলে দেবা যে prokaryotes are unicellular organisms that lack nucleus, mitochondria, এগুলো তুমি নিজে করে বলবা নিজের মতো করে। that lack nucleus, mitochondria, membrane bound structure, তারপরে রাইবোজোমস, গোলগি কমপ্লেক্স, বা যেগুলো ওখানে আছে যেটা এখানে নাই, ঠিক আছে? প্রোক্যারিওটিক সেলস টেন্ড টু বি স্মল। প্রোক্যারিওটিক গুলো ছোট, কারণ হলো অনেকগুলো অর্গানেলি এখানে নাই, যার জন্য এটা ছোট। প্রোক্যারিওট সেলস টেন্ড টু বি স্মল সিম্পল সেলস মেজারিং অ্যালাউন্স পয়েন্ট ডন্ট সাউন্ড 0.1 থেকে 5 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। তাহলে প্রোক্যারিওটিকের স্ট্রাকচারটা খুবই ছোট, এদের সাইজটা হলো 0.1 মাইক্রো থেকে 5.0 মাইক্রো পর্যন্ত। কিন্তু ইউক্যারিওটিক গুলো 10 থেকে 100 পর্যন্ত, অনেক বড়। বুঝা গেছে? এগুলো কিন্তু পার্থক্যের মধ্যে পড়ে। আচ্ছা, while prokaryotic cell do not have the membrane bound structure, they do have the distinct cellular regions. In the prokaryotic cells DNA bundles together, আচ্ছা এগুলো আমাদের জানা দরকার নাই। ডিএনএ বান্ডিল গুলো ওরা নিউক্লিয়েটের মধ্যে গচ্ছিত থাকে। তুমি এটা বলতে পারো যে নিউক্লিয়েট যে জিনিসটা দেখছো তোমরা এখানে, নিউক্লিয়েট দেখতে পাচ্ছ না? নিউক্লিয়েট, এই ডিএনএ বান্ডিল গুলো কিন্তু ডিএনএ বান্ডিল গুলো এই নিউক্লিয়েটের মধ্যে গচ্ছিত আকারে থাকে, যেহেতু এর নিউক্লিয়াস নাই। আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আরএনএ গুলো থাকে, কিন্তু যেহেতু এর নিউক্লিয়াসই নাই, তাহলে এই নিউক্লিয়েটের মধ্যে ডিএনএ গুলো গচ্ছিত আকারে থাকে। হ্যাঁ, তো ওকে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? পার্থক্যগুলো খুব সুন্দর করে বুঝতে পারলাম। আমরা এই পার্থক্যটাই চাই, আমরা এত কিছু শিখতে চাই না। তবে তোমরা যদি খুব ভালো করে শিখতে চাও এই জিনিসগুলো একটু দেখে নিও। এই যে পিলি, ফ্লাজেলা, ক্যাপসুল, এগুলোর কাজ কি, এই কাজগুলো তোমরা একটু দেখে নিতে পারো। কিন্তু আমাদের আজকে মেন বিষয়বস্তুটা ছিল হলো প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্যটা কি, তাদের বেসিক পার্থক্যগুলো, ঠিক আছে? এক্সাম্পলস অফ প্রোক্যারিওটিক: ব্যাকটেরিয়া এন্ড আর্চি আর দ্য টু টাইপস অফ প্রোক্যারিওটিক। তাহলে পৃথিবীতে যত ধরনের মাইক্রো অর্গানিজমস আছে, এই স্যার। দুইটা, বলো।
স্যার নিউক্লিওলাইটের মধ্যে ডিএনএ থাকে না আরএনএ থাকে? স্যার নিউক্লিও এটা স্যার, স্যার নিউক্লিওলাইটের মধ্যে স্যার আপনি বললেন না নিউক্লিয়াস নাই, তাই স্যার ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে না আরএনএ থাকে স্যার, এটা আমি বুঝি নাই স্যার। এগুলো ডিএনএ গুলো বান্ডিল আকারে থাকে, ডিএনএ গুলো বান্ডিল আকারে থাকে। এই যেখানে দেখো, ইন প্রোক্যারিওটিক সেলস ডিএনএ বান্ডিলস টুগেদার ইন এ রিজিয়নস কল্ড দ্য নিউক্লিয়েড। জি স্যার। ডিএনএ গুলো বান্ডিল আকারে থাকে। আচ্ছা, এখন আরএনএ কখন হবে বাবারে? আরএনএ তখনই হবে যখন ওটা প্রোটিন সংশ্লেষণ করবে, হ্যাঁ, যখন ওটা বডি মেটাবলিজমে ব্রেকডাউন হবে। আরএনএ তো ওইভাবে থাকবে না যখন নিউক্লিয়াস না থাকবে। তো যেহেতু এখানে নিউক্লিয়াস নাই, নিউক্লিওলাসের মধ্যে আরএনএ ডিএনএ থাকে, ডিএনএ আরএনএ থাকে। যেহেতু এর নিউক্লিয়াসই নাই, নিউক্লিয়েড আছে, তো এই ডিএনএ বান্ডিল গুলো, হ্যাঁ, এগুলো তোমার একসঙ্গে একটা রিজিয়নের মধ্যে থাকে, সেই রিজিয়নকে বলা হচ্ছে নিউক্লিয়েড। ওকে, জি স্যার। আচ্ছা, নিউক্লিয়েড এ সেন্ট্রাল রিজন অফ দ্য সেল দ্যাট কন্টেন্স ইটস ডিএনএ। যেহেতু এই ডিএনএ গুলো একটা কম্পার্টমেন্টের মধ্যে থাকে, ওই জন্য ওর নাম দেওয়া হয়েছে নিউক্লিয়েড। ওকে, আমরা এরপরে আরো যদি আমরা বুঝতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব বেসিক পার্থক্যটা হলো, যেহেতু আমরা জানি যে যে কোনো মাইক্রো অর্গানিজমসে বা যে কোনো লিভিং অর্গানিজমসে নিউক্লিওলাসের মধ্যে ডিএনএ আরএনএ থাকে। যেহেতু এর নিউক্লিয়াসই নাই, তাহলে এখানে ডিএনএ না থাকলে তো আর সে লিভিং অর্গানিজমস হবে না, তাই না? ডিএনএ হয় ডিএনএ, না হলে আরএনএ থাকতেই হবে, নাকি? জি স্যার। আর ভাইরাসের ক্ষেত্রে আমি ওগুলো পরে আসবো। ভাইরাস কিন্তু দুই ধরনের হয় ডিএনএ ভাইরাস হবে, না হলে আরএনএ ভাইরাস হবে। একসাথে দুইটা ভাইরাস হবে না। ওকে, তো ঠিক আছে, আমরা ওটা যত যাবো ভিতরে আরো মজা পাবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। ডু প্রোক্যারিওটিক হ্যাভ মাইটোকন্ড্রিয়া? বলো তো মাইটোকন্ড্রিয়া আছে কিনা প্রোক্যারিওটিকের মধ্যে? নাই। এক্সাম্পলস অফ প্রোক্যারিওটিক, পৃথিবীতে যত ধরনের মাইক্রো অর্গানিজমস আছে তার মধ্যে ব্যাকটেরিয়া এবং আর্চিয়া, এই দুইটা বাদ দিয়ে সবই ইউক্যারিওটিক। ওকে, জি স্যার। ব্যাকটেরিয়া এবং আর্চিয়া এই দুটাই হলো শুধুমাত্র প্রোক্যারিওটিক। তাহলে মনে থাকবে তো না? অ্যালগি, ফাঙ্গাই, তারপরে হলো প্রোটোজোয়া, তারপরে অনেক কিছু আছে, হ্যাঁ। তারপরে যদিও বলা যায় যে অ্যালগি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটার মধ্যে পড়ে, তো মূলত আমরা ইউক্যারিওটিকের মধ্যেই ফেলি, হ্যাঁ, কারণ এটা খুব কম পরিমাণে আছে হলো প্রোক্যারিওটিকের মধ্যে, যার জন্য আমরা মেজরিটি পার্সেন্ট। তো এই দুটা বেসিক্যালি ব্যাকটেরিয়া এবং আর্চিয়া আর দ্য টু টাইপস অফ কি প্রোক্যারিওটিক ফ্যামিলি মেম্বার। ওকে, আর অন্যগুলো সবই ইউক্যারিওটিক। তাহলে তো আমাদের সবকিছু জানাই হলো। আচ্ছা, এবার আমরা আসি এখানে একটা জিনিস দেখা হচ্ছে, এক্সাম্পল অফ ইউক্যারিওটিক। আমি কিছু কালার করে রাখছি, কালার গুলোর উদ্দেশ্য আছে তোমাদের শেখার জন্য। দেখো, অ্যানিম্যাল, প্ল্যান্টস, ফাঙ্গি, অ্যালগি এন্ড প্রোটোজোয়া আর অল ইউক্যারিওটিক। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, ভাইরাস আর নট সেলস এট অল। কেন ভাইরাস সেল না কেন? তো দে আর নাইদার প্রোক্যারিওটিক নট ইউক্যারিওটিক। তারা প্রোক্যারিওটিকও না ইউক্যারিওটিকও না। কেন? একটা প্রশ্ন আসার কথা না? আচ্ছা, কারণ পৃথিবীতে সব লিভিং অর্গানিজমই হয় প্রোক্যারিওটিক হবে, না হলে ইউক্যারিওটিক হবে। তাহলে কেন হলো না বলো তো? প্রথম কথাটা কেন, কারণটা কি? ভাইরাস স্যার মানবদের বাইরে, এটা স্যার নন লিভিং। মানবদের যখন প্রবেশ করে তখন স্যার এটা লিভিং হয় আর কি। ওকে, গুড আইডিয়া। তারপরে আমরা আরো কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমরা দেখো, ভাইরাস কন্টেন ডিএনএ বাট নট মাসেলস। ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। দে ল্যাক আদার পার্টস শেয়ারড বাই অল সেলস ইনক্লুডিং প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোজোমস। ভাইরাসের মধ্যে শুধুমাত্র ডিএনএ, আরএনএ এবং ডিএনএ আরএনএ কে একটা বাউন্ডারি হিসাবে মেমব্রেন অর্গানালিতে আবৃত করে রাখে, এবং আউটসাইড লেয়ারে একটা প্রোটিন থাকে, সেটাকে বলা হয়েছে ক্যাপসিড প্রোটিন, হ্যাঁ। তো এই যে এগুলো থাকে না ভাইরাসের মধ্যে, প্লাজমা মেমব্রেন থাকে না, সাইটোপ্লাজম থাকে না, রাইবোজোম থাকে না, তারপরে হলো মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে কিভাবে তাকে তুমি লিভিং অর্গানিজম বলবা? হ্যাঁ, তো লিভিং অর্গানিজম এই জন্য না, দেখো, অল লিভিং থিংস নট অনলি হ্যাভ সেলস, দে হ্যাভ অলসো ক্যাপাবল অফ রিপ্রোডাকশন। সব লিভিং অর্গানিজমস কিন্তু রিপ্রোডাকশন করার
ক্ষমতা থাকে, বংশ বিস্তার করার সময় ক্ষমতা থাকে। আচ্ছা, ভাইরাস ক্যানট রিপ্রোডিউস বাই দেমসেলফ, ভাইরাস নিজে নিজে বংশ বিস্তার করতে পারে না। ইনস্টিড দে ইনফেক্ট লিভিং হোস্ট, যতক্ষণ পর্যন্ত তারা কোনো হোস্ট হিসাবে, সেটা মানবদেহ হতে পারে বা অন্যান্য লিভিং অর্গানিজমস হতে পারে, তাদেরকে আক্রমণ করে, অর্থাৎ মানে যার ছায় বেঁচে থাকবে তাকে আমরা হোস্ট বলি। যতক্ষণ পর্যন্ত তারা কোনো লিভিং হোস্টকে ইনফেক্ট না করে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা লিভিং অর্গানিজম বলতে পারি না। ইউজ দ্য হোস্ট সেল টু মেক কপিজ অফ দেয়ার ওন ডিএনএ। তাহলে যখন ভাইরাসগুলো ডিএনএ অথবা আরএনএ ভাইরাস, যেটা মানুষ অ্যাজ এ হোস্ট হিসেবে ইউজ করে কি করে, ওই ভাইরাসের ডিএনএ এবং আরএনএ গুলো যে হোস্টকে আক্রমণ করলো, আমরা মানুষ অ্যাজ এ হোস্ট, আমাদের শরীরের ভিতরে ওই ভাইরাসের ডিএনএ আরএনএ গুলো কপি হতে থাকে, তাই না, তাদের ওন ডিএনএ আরএনএ গুলো। ভাইরাস অলসো ডু নট হ্যাভ দেয়ার ওন মেটাবলিজমস অর মেইনটেইন হোমিওস্ট্যাসিস, তাদের নিজস্ব মেটাবলিক ক্যাপাবিলিটি নাই, কারণ তাদের মধ্যে অনেক কিছু অর্গানালি অনুপস্থিত, কারণ সাইটোপ্লাজম নাই, কিভাবে প্রোটিন সংশ্লেষণ হবে যতক্ষণ পর্যন্ত সে হোস্টের সাইটোপ্লাজম ইউজ না করতেছে, যতক্ষণ পর্যন্ত সে হোস্টের রাইবোজোম ইউজ না করতেছে, তাই না? তো ভাইরাস also do not have their own metabolism or maintain homeostasis. For these reasons, most scientists do not consider virus to be living things. এটা হলো সবচেয়ে লেটেস্ট নিউজ, হলো যে ভাইরাসটা কখনো আমরা লিভিং থিংস বলবো না। যেহেতু এটা লিভিং থিংস না, তাহলে আমরা আমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না, কারণ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক হতে হলে ক্রাইটেরিয়াটা লাগবে অল লিভিং থিংস, তাই না? অল আর ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার একটু ওষুধ বিক্রি করি। আচ্ছা, এবার সবাই রেডি হও। তো আমরা এবার ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখলাম, এইটুকু আমরা শিখবো, এটা সারা জীবন কাজে লাগবে। ওকে, তো এখানে একটা জিনিস তোমাদের একটু করতে হবে, যে পৃথিবীতে সবচেয়ে আদি কোষী প্রাণী কোনগুলো বা মাইক্রোঅর্গানিজমস কি পৃথিবীতে সবচেয়ে আগে আবিষ্কার করা হয়েছে, কি বলো তো? অ্যামিবা না, অ্যাকচুয়ালি তুমি এটা বলতে পারো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ওয়ান কাইন্ড অফ অ্যামিবা হলো ব্যাকটেরিয়ার একটা না, ব্যাকটেরিয়ার এককোষী আর কি। এককোষী, আচ্ছা। অ্যামিবা অর্থাৎ ব্যাকটেরিয়াই পৃথিবীতে সবার আগে আবিষ্কার করা হয়েছে, এবং যুগে তারপরে আস্তে আস্তে আর্চি আসছে, দেন তারপরে ইউক্যারিওটিক মাইক্রোঅর্গানিজম গুলো আসছে। আচ্ছা, এইবার একটু ওষুধ বিক্রি করি। মোহাম্মদ আলমগীর হোসেন, একটু দয়া করে ক্যামেরাটা অন করো তো। স্যার আমি একটু খাই রে স্যার। আচ্ছা, শ্রাবণী দাস, ক্যামেরাটা অন করে একটু কথা বলো তো দেখি, আমি একটু জিনিস জিজ্ঞাসা করব। আমি কিছু কনফিউজিং সৃষ্টি করব তোমাদের, সেটা থেকে আমি বুঝতে চাইবো যে আসলে তোমরা কোনো কিছু অ্যাকুরেটলি বুঝতেছো কিনা, বা তোমাদের মধ্যে কতটুকু দৃঢ়তা আছে। শ্রাবণী দাস, মনে হয় চলে গেছে। এইগুলো খুবই খারাপ জিনিস। না স্যার আমি আসছি স্যার। আচ্ছা বলো। জি স্যার। আমি খুব সিম্পল একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনটা আমার উত্তর দিবা। ভাইরাস ইজ এ ইউক্যারিওটিক মাইক্রোঅর্গানিজমস বা ইউক্যারিওটস, ইজ ইট রাইট অর নট? স্যার ভাইরাস না, না স্যার, ভাইরাস স্যার প্রোক্যারিওটিক সেল স্যার। স্যার ভাইরাসের মধ্যে স্যার মাইটোকন্ড্রিয়া, তারপরে নিউক্লিয়াস, সেল মেমব্রেন এসব নাই। তো ভাইরাস লিভিং না নন লিভিং অর্গানিজমস বলো? স্যার নন লিভিং। যদি নন লিভিং অর্গানিজমসই হয়ে থাকে তাহলে কি প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক কোনটার মধ্যে পড়ে? স্যার ইউক্যারিওটিক এর মধ্যে পড়ে স্যার। স্যার এটা স্যার ভুলাই গেছি স্যার। এই গোলানো তো আমি অনেকগুলো ব্যাচের মধ্যে পেয়েছি, ওরা মাইক্রোবায়োলজিতে, মানে এখানে মাইক্রোবায়োলজি বলছে, ভাইরোলজি ক্লাস করে গেছে, কিচ্ছু বোঝে না, ওরা পাস করছে কিভাবে আমার কাছে খুব অবাক লাগে। এবার ক্লাস করার কথা ছিল, আমি ওদের নেই নাই, মানে এত বাড়তি প্রেসার নিতে পারি না। ক্লাস নিচ্ছি মা, ডোন্ট ডিস্টার্ব। বলো, চিন্তা করো ভাইরাস এই যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক? স্যার প্রোক্যারিওটিক তো স্যার আদি কোষ। আমি এত জানতে চাই না, আমি জাস্ট একটা উত্তর, হয় প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক, কোনটা বলো? না কোনোটাই না? না স্যার
স্যার আমার তো মনে হচ্ছে স্যার প্রোক্যারিওটিক স্যার। আচ্ছা, আমি কনফিডেন্টটা দেখেই আমি সম্মুখে আগাই, তুমি মাইক্রো ভিডিও অফ করো। রাকিবুল হাসান, রাকিবুল হাসান স্যার বলেন স্যার। আসসালামু বাবা একটু ক্যামেরা ডাউন করো, ক্যামেরা অন করে বলো ভাইরাস ইজ এ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, বলো। স্যার আর নো, কোনোটাই না। স্যার কোনোটাই না স্যার। কেন? বলো কেন? বলো, খুব ইজি, উত্তরটা খুব ইজি। সরি স্যার খুবই ইজি, বলো। ভাইরাস, ভাইরাস কি লিভিং অর্গানিজম ভাই আমি ক্লাস আর নন ক্লাসে আছি, লিভিং? বলেন। মানে লিভিং না, কোনটা? না না আমি বের বাসায় স্যার আমি আসছি। বলতে পারবো? নন লিভিং। নন লিভিং না, শ্রাবণী পরে তুমি বলতে পারলেও তুমি মনে মনে রাখো এটা, বলো। ইলেকট্রোলাইট, এখন তো ইলেকট্রোলাইট হবে না। কি বল? স্যার নন লিভিং স্যার। মনে করা যায়, যদি মনে নন করা লিভিং গেলে তো মনে অর্গানিজমস হয় না হয়ে থাকে, তাহলে রিপোর্ট এটা কি পাবেন প্রোক্যারিওটিক আজকে। না ইউক্যারিওটিক নাকি কোনোটাই না? তাহলে সকালে করেন। ভুলে গেছি। মাই গড। তবে স্যার আমি সকালবেলা বলি? করলে এটা ভালো। না, পরে পরে। স্যার কিভাবে আমার হ্যাঁ সকাল কনফিউশনটা 9টা। দূর হলো স্যার এটা আমি বলি? আচ্ছা, আখিমণি একটু, হ্যাঁ হ্যাঁ আখিমণি সকাল 9টা ব্লাড দেন। কোনোটাই না হ্যাঁ স্যার। সকাল 9টা ভাইরাস ব্লাড দিলে কোনোটাই না। ইলেকট্রোলাইটস এর ভিতরে তো মনে আচ্ছা, করেন কেন যে না বলো তো? সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড থাকে, তো এটা মর্নিং সেশনে করাটা ভালো, এজ এ কেন ইয়ার না মতো বল? আর কি, লিপিড প্রোফাইলের মতো আর কি। হ্যাঁ সকালে হালকা নাস্তা করে আসুক, সমস্যা খুবই সিম্পল। স্যার আমাদের স্যার এটা তো নন লিভিং স্যার। রাইট, নন লিভিং। স্যার আমি বলবো? হ্যাঁ হচ্ছে তো, রাকিবুল বলো নন লিভিং। হ্যাঁ আচ্ছা, স্যার ভাইরাস, স্যার আচ্ছা আচ্ছা তুমি বলো দেখি, বলতে যাচ্ছ বারবার, বলো। স্যার আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ব্যাকটেরিয়া আর আর্চিয়া বাদ দিয়ে সব ইউক্যারিওটিক, তাহলে স্যার ভাইরাস ইউক্যারিওটিকের মধ্যে পড়েছে। তুমি স্যার আবারও আমাকে কনফিউজিং, সবাইকে কনফিউজিং তৈরি করে ফেললা। ও স্যার আমি রাজীব তুমি পারবা বলতে? রাজীব বলো। স্যার আমাকে কে বলতে পারবে বলো তো? স্যার আমি বলতে পারবো। আমি পারবো স্যার। স্যার পারবো। হাসিব বলো, হাসিব বলো। স্যার ভাইরাস হলো নন লিভিং, আর স্যার মানে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোনোটার ক্রাইটেরিয়ার মধ্যে ভাইরাস পড়ে না, যেহেতু ইউক্যারিওটিক হইতে হলে এটা লিভিং অর্গানিজম হইতে হবে। রাইট। তাহলে ভাইরাস কি কোনো হোস্ট ছাড়া বাঁচতে পারে? না স্যার স্যার হোস্ট করতে পারে না স্যার। বাঁচতে পারে না। তাহলে ইনঅ্যাক্টিভ, চলে আসলে অ্যাক্টিভ। তাহলে কেন ভাইরাসকে নন লিভিং অর্গানিজমস বলা হয়? স্যার ভাইরাস মূলত স্যার হোস্টের বাইরে ইনঅ্যাক্টিভ বইলাই মানে নন লিভিং, আর মূলত ভাইরাসের মানে স্যার যে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম এগুলো নাই, না থাকার কারণে মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট ভেরি ভাইরাস গুড, অর্গানিজম বলে। ও ভেরি নাইস, এক্সিলেন্ট, আমি এটা এক্সপেক্ট করতেছিলাম। তাহলে এবার একটু শিখাই দাও, ওই যে কে শ্রাবণী দাস আর রাকিবুলকে শিখাই দাও, তুমি জি বলো। স্যার আমি বুঝতে পেরেছি, আমি বলতে বুঝতে পারবো স্যার। আচ্ছা বলো, কি বললো? স্যার ও বললো স্যার নন লিভিং ভাইরাস, হ্যাঁ কিন্তু মানে স্যার ইউক্যারিওটিকও না প্রোক্যারিওটিকও না, হ্যাঁ মানে ও লিভিং হওয়ার জন্য তার কোনো মানে হোস্টের প্রয়োজন, মানে লিভিং হওয়ার জন্য স্যার কোনো মানবদেহ বা কোনো কিছুর মধ্যে ভাইরাস যাওয়ার পর সেটা হচ্ছে লিভিং অর্গানিজম হয়। ঠিক আছে স্যার? তাহলে এটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক না, তাই তো? জি স্যার। ওকে গুড। এই যে এবার দেখো ওষুধ বিক্রি করলাম, আমার মনে হয় সবাই ওষুধ নিছে। আচ্ছা, এরপর এইচপি কে দেখি, একটু এইচপি, একটু মাইক্রোফোনটা ওপেন করো তো বাবা, দেখি একটু এইচপি কে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার যেহেতু ভাইরাস হচ্ছে যখন হোস্টের বাইরে থাকে তখন নন লিভিং, তার মানে ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক না, কিন্তু যখন এটা হোস্টের দেহে প্রবেশ করার পরে এটা লিভিং হয়ে গেল, তখন এটা কি হবে স্যার? এটা প্রোক্যারিওট হবে নাকি ইউক্যারিওট হবে, বা ইউক্যারিওটের মধ্যে পড়ে কিনা? এটা কোশ্চেনটার উত্তরটা হবে এরকম, তুমি খুবই সুন্দর একটা কোশ্চেন করছো। এটা আমি প্রত্যেকটা ব্যাচকে শিখাই যে ভাইরাস is a non-living organisms and it does not support in prokaryotic or eukaryotic without effect in any host cell, but after effect in host cells or based on host cell
ভাইরাস ক্যান বি লিভিং অর নন লিভিং। যদি ওটা লিভিং কোনো হোস্টকে আক্রমণ করে, সেটা সে যদি জীবিত থাকে তাহলে সেটাকে আমরা বলছি এটা লিভিং অর্গানিজমস। বাট এটা যদি মনে করো কথার কথা, এই করোনা ভাইরাস কোভিড-19 ভাইরাস একটা কাঠের উপর রেখে দিলে, তুমি একটা মরা কাঠের উপরে, শুকনা কাঠের উপরে, কি বেঁচে থাকতে পারবে? না স্যার, একটা নির্দিষ্ট সময় পরে এটা মারা যাবে। আর যদি এটা মানুষের আক্রমণ করে তাহলে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে। তাহলে ভাইরাস ইজ এ নন লিভিং অর্গানিজমস বাট ইট ক্যান বি লিভিং বেসড অন হোস্ট সেল, বেসড অন হোস্ট সেল। জি স্যার। হোস্ট সেলের উপর নির্ভর করে এটা জীবিত হতে পারে বা এটা লিভিং অর্গানিজম হতে পারে। ক্লিয়ার? এক কথায় উত্তর। জি স্যার। এইচপি কে একটু ওষুধ বিক্রি করে ওর কাছে দেখি। এইচপি স্যার, আমার আর একটু কনফিউশন রয়ে গেছে। বলো প্লিজ। স্যার, যখন স্যার, এটা লিভিং কিভাবে হলো স্যার? দেহে প্রবেশের পরে লিভিং অর্গানিজম হইলো, তখন এটা ইউক্যারিওটিকের মধ্যে পড়ে কিনা? না, এটা ইউক্যারিওটিকের মধ্যে পড়বে না, কোনটার প্রোক্যারিওটিকের মধ্যে মধ্যে পড়বে পড়বে। না? কারণ হলো, শোনো, ওইটা আমি যখন ভাইরাস চ্যাপ্টার পড়াতে যাব তো তখন সুন্দর করে বুঝতে পারবা যে ভাইরাসের মধ্যে ডিএনএ, আরএনএ আর শুধুমাত্র প্রোটিন থাকে, বুঝছো? এটা প্রোটিন থাকে, কিন্তু লিভিং অর্গানিজম হলেই যে এই ভাইরাসটা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যে পড়বে সেটা কথা না। কথা হলো যে ভাইরাস তো কোনো সেল তৈরি করতে পারে না। সেল, ভাইরাসের তো নিজস্ব কোনো সেলের স্ট্রাকচার সেল নাই। নাই। প্রোক্যারিওটিকের যে স্ট্রাকচারাল যে অর্গানেল গুলো আছে, ইউক্যারিওটিকের যে স্ট্রাকচার অর্গানেল গুলো আছে, কোনোটাই নেই। এগুলো তো কোনোটাই নাই তার। এখন এটা লিভিং মানে জীবিত হতে পারে। জীবিত হইলে যে সে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিকের মধ্যে পড়বে এটা তো না। কারণ হলো কিছু ক্রাইটেরিয়া আছে যে সেলের এই পার্ট গুলো থাকতে হলে সে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যেই পড়বে। অল লিভিং অর্গানিজমস, হ্যাঁ, ভাইরাসটা হলো তার হোস্ট সেলের উপরে নির্ভর করে সে বেঁচে থাকতে পারে। তার মানে এই না যে ভাইরাসের আকৃতি চেঞ্জ হয়ে যায়। ভাইরাস তো তার নিজস্ব একটা গঠনই তৈরি করে। এখন তোমার কত, আমি তোমাকে কথাই বলি, এই যে কোভিড-19 ভাইরাস তোমাকে আক্রমণ করলো, তুমি হোস্ট সেল আক্রমণ করে, ওই হোস্ট সেলের প্রথমে সে ট্রান্সক্রিপশন প্রসেস কমপ্লিট করে, অর্থাৎ কপি করে নিউক্লিয়াসে। এই কপিটা করে, কার কপি করে জানো? ওই ভাইরাসের ডিএনএ আরএনএ এর কপি করে, তাই তো? কপি করার পরে এটা আবার এরপরে সে ট্রান্সক্রিপশন প্রসেস করে, কারণ ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ থাকবে আর প্রোটিন থাকবে আউটসাইড লেয়ারে। এখন সে ট্রান্সলেশন প্রসেস কমপ্লিট করার জন্য, কার ট্রান্সলেশন প্রসেস? ওই ভাইরাসের যে কপি করলো ডিএনএ, সেটা থেকে আবার প্রোটিন তৈরি করবে, সেটাতে আবার সে তোমার সাইটোসেল ইউজ করবে, তোমার সাইটোপ্লাজম, যেহেতু ভাইরাসের সাইটোপ্লাজম নাই, ও নিজস্ব ডিএনএ আরএনএ আছে, তোমার সাইটোপ্লাজম ইউজ করে সে ওখানে আবার প্রোটিন সংশ্লেষণ করবে। কার? ওই যে ডিএনএ আরএনএ নিজস্ব তৈরি করলো ভাইরাসের, সেটার আবার প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করে সে কমপ্লিট একটা পিকচার হয়ে গেল ভাইরাসের। এরপরে সে কি করবে? ফিউশন অথবা বাস্ট প্রসেসে বা বার্ডিং প্রসেসে অন্য একটা মানুষকে আবার আক্রমণ করবে। যখন কমপ্লিট একটা ভাইরাস হয়ে গেল তোমার শরীরে, তখন আশেপাশে যখন একটা মানুষ থাকবে তখন আবার তাকে ইনফেক্ট করবে, কারণ একটা পূর্ণাঙ্গ ভাইরাস তো আছেই তোমার শরীরে, তখন অন্যজনকে আবার ইনফেক্ট করতে পারবে। বুঝছো? এবার বোঝা গেছে? জি স্যার, এখন কনফিউশন চলে গেছে। আচ্ছা, আর কনফিউশন আরো যাবে, আরো ক্লিয়ার। এইচপি কে একটু দেখি রে বাবা, এইচপি কে? এইচপি, এই আক্ষরিক নাম আমার কাছে চলবে না। এইচপি একটু দেখি চেহারাটা। এইচপি, আর কে আছে? উম্মে সালমা কে? উম্মে সালমা, উম্মে সালমা আমাদের ম্যাডামেরও নাম আছে একটা, উম্মে সালমা কে? উম্মে সালমা আছে? স্টুডেন্ট আছে উম্মে সালমা নামে? জি জি আছি স্যার। কে ম্যাডাম নাকি? উম্মে সালমা বলো, কিছু বুঝতে পারছো? উম্মে সালমা, হ্যাঁ? জহুরুল, উম্মে সালমা নামে কোন স্টুডেন্ট আছে নাকি আমাদের? জি স্যার, আছে স্যার। আচ্ছা, ওর কণ্ঠ তো ম্যাডামের মধ্যে লাগতেছে। আচ্ছা, উম্মে সালমা তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমি আজকের এই ক্লাসটার, ফান্ডামেন্টাল ক্লাসটার উদ্দেশ্যটা কি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তো? কারণ হলো তোমাদের বড় বড় দুইটা চ্যাপ্টার আছে, ভাইরাস আর ব্যাকটেরিয়া। যখন ভাইরাস আর ব্যাকটেরিয়াতে যাব, তোমরা খুব ইজিলি বলে ফেলবা যে ভাইরাস হলো প্রোক্যারিওটিক আর ব্যাকটেরিয়া হলো ইউক্যারিওটিক। ব্যাকটেরিয়া ইউক্যারিওটিক আর ভাইরাস হলো, সরি, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক আর ভাইরাস হলো ইউক্যারিওটিক।
আজকে যেমন বলতেছো এইভাবে ইজিলি বলে ফেলবে, তাই না? এটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, না নন লিভিং স্যার, ইউক্যারিওটিক কোনো যেহেতু আমরা এখন জানলাম সেহেতু তো আর ভাইরাসকে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোনোটাই বলবো না স্যার। আচ্ছা, যদি না বললো তাই ভালো। এখানে তো কিছু কালার জিনিসগুলো ইউজ করা হয়েছে। The nucleus is only one of the many membrane bound organelle in eukaryotic. দেখা যায় না স্যার। স্লাইড নাই, দেখা স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখো কিছু কালার করে দেওয়া আছে, দেখো the nucleus is only one of many membrane bound organelle in nucleus. The nucleus এর membrane bound organelle গুলো থাকে ইউক্যারিওটস এ। প্রোক্যারিওটস on the other hand have no membrane bound organelle. প্রোক্যারিওটিক এর মধ্যে membrane bound organelle গুলো থাকে না, এটা একটা পার্থক্যের মধ্যে পড়ে। Another important difference is the DNA structure. এইটা খুবই ইম্পর্টেন্ট, যারা না মাস্টার্স পাস করে হায়ার স্টাডি করবে, ইভেন এটা খুবই কমন কোশ্চেন যে ডিএনএ এর স্ট্রাকচারটা প্রোক্যারিওটিক সেলের অর্থাৎ ব্যাকটেরিয়াতে, আর্চিয়াতে কি থাকে, আর অন্যান্য আদার্স ইউক্যারিওটিক অর্গানিজম গুলো ডিএনএ স্ট্রাকচার গুলো কেমন থাকে। And another important difference is the DNA structure. Eukaryotic DNA consists of multiple molecules of double-stranded linear DNA. তাহলে ইউক্যারিওটিক এর ডিএনএ গুলো হবে হলো ডাবল স্ট্যান্ডার্ড লিনিয়ার ডিএনএ। লিনিয়ার মানে সোজা মইয়ের মতো, বুঝছো? ডাবল স্ট্যান্ডার্ড লিনিয়ার ডিএনএ, ঠিক আছে? while the prokaryotics is double stranded and circular. দুটার ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম গুলোর মধ্যে ডিএনএ গুলো থাকবে হলো লিনিয়ার, সোজা ফর্মে, বুঝছো? ওই যে ট্রেনের লাইন দেখো না, এরকম। আর প্রোক্যারিওটিকের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু সার্কুলার, গোলাকৃতি, বলের মতো গোল। বোঝা গেছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলোতে তোমার যে কোনো মানুষ কোশ্চেন করতে পারে, এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, যে প্রোক্যারিওটিকের ডিএনএ গুলো কেমন, সাইজ গুলো, আর ইউক্যারিওটিকের ডিএনএ গুলো কেমন। আচ্ছা, এবার আমরা আসি, এই যে জিনিসগুলো আমরা বললাম, অল সেলস whether prokaryotic আর ইউক্যারিওটিক share these four feathers. প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এর মধ্যে কমন যে অর্গানেল গুলো থাকে, হ্যাঁ, সেই কমন অর্গানেল গুলো কিন্তু এটা অনেক প্রোক্যারিওটিক এর মধ্যে কিন্তু সাইটোপ্লাজম থাকে। এটা বলো না যে সাইটোপ্লাজম সবগুলোতে থাকে না, তা না, তবে ডিএনএ, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোসোম এগুলো থাকে। কিন্তু এখানে কোন জিনিসটা অনুপস্থিত দেখতে পাচ্ছ তুমি? দেখো তো, যেটা প্রোক্যারিওটিক এর মধ্যে আছে ইউক্যারিওটিক এর মধ্যে নাই, বা ইউক্যারিওটিক এর মধ্যে আছে প্রোক্যারিওটিক এর মধ্যে নাই। স্যার মাইটোকন্ড্রিয়া নেই, তারপরে রাইবোসোম নাই, এই সরি রাইবোসোম রাইবোসোম তো আছে স্যার। নিউক্লিয়াস স্যার, নিউক্লিয়াস, গোলগি অ্যাপারেটাস, এগুলো ঠিক আছে। ওকে, গুড। আচ্ছা, এইবার আসি আমি, দেখো ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন ইন প্রোক্যারিওটিক ভার্সাস ইউক্যারিওটিক্স। তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেসটা, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, প্রোক্যারিওটিকে কিভাবে হয় আর ইউক্যারিওটিকে কিভাবে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ক্লাসগুলো যদি না করো, এই ক্লাসগুলো যারা মিস করছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা জিরো পাবে ভাইবার সময়। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস করে নাই তাদের হেল্প করবা। যদি তুমি মনে করো যে না, এটা আমার মানে একটা ইমানের দায়িত্ব, এজ এ ফ্রেন্ড হিসাবে, এজ এ বন্ধু হিসাবে, তবে ওদেরও দায়িত্ব যারা ক্লাস করে নাই তারা তাদের নিজের উদ্যোগে তোমাদের কাছ থেকে জেনে নেবে। কারণ এখনকার যুগে সবাই ব্যস্ত, কেউ কিন্তু সময় বের করে কাউকে শিখাবে না, কারণ তোমরা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট না। Transcription and translation in prokaryotic virus versus eukaryotics. In prokaryotic cells, transcription and translation are coupled. একত্রে হয়, meaning translation begins during mRNA synthesis. Translation মানে কি? প্রোটিন তৈরি হয়, তাহলে translation begins মানে শুরু হয় during mRNA synthesis. তাহলে mRNA এর সিনথেসিস যখন হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেস, mRNA সিনথেসিস মানে ট্রান্সক্রিপশন প্রসেস, এবং ট্রান্সলেশন প্রসেস, ট্রান্সলেশন mRNA যখনই সিনথেসিস হয় তখনই কিন্তু আবার ট্রান্সলেশন প্রসেসটা শুরু হয়, মানে একই সাথেই শুরু হয়, কাপড় একসাথে। ওকে, তাহলে প্রোক্যারিওটিকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেসটা, অর্থাৎ যখন আমার ট্রান্সক্রিপশন প্রসেস হয় তখনই কিন্তু ট্রান্সলেশন প্রসেসও শুরু হয়, একই সাথে শুরু হয়। ওকে, ক্লিয়ার? In eukaryotic cells, transcription and translation are not coupled, একসাথে হয় না।
ট্রান্সক্রিপশন অকার্স ইন দা নিউক্লিয়াস ইউক্যারিওটিক এর মধ্যে and producing mRNA, এটা তো আমরা জানি, তাই না? The mRNA then exists the nucleus and nucleus থেকে বের হয়ে যায় and translation occurs in the cell cytoplasm. Clear? জি স্যার। অর্থাৎ ইউক্যারিওটিক সেলগুলোতে প্রথমে ট্রান্সক্রিপশন প্রসেসটা নিউক্লিয়াসের মধ্যে হয়, যখন নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন প্রসেস অর্থাৎ এমআরএনএ তৈরি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি কমপ্লিট হয়, দেন তারপরে এই এমআরএনএ গুলোকে আবার এক্সিট করে নিউক্লিয়াস থেকে বের করে নিয়ে আবার কোথায় নিয়ে যায়? সাইটোপ্লাজমে নিয়ে যায়। সেখানে কি করে? সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে, অর্থাৎ ট্রান্সলেশন প্রসেস কমপ্লিট করে। কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। কিছু কিছু পার্ট রাইবোজোমে হয়, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়, কিছু, তবে মেইনলি সাইটোপ্লাজমে। তাহলে ক্লিয়ার বোঝা গেছে? আমি কিন্তু এই জিনিসগুলো ক্রিটিক্যাল কোশ্চেন করব, না পারলে কেউ যদি ক্লিয়ার মধ্যে কথা বলে তাহলে কিন্তু আমি মানে একবারে জিরো দেব। দেখো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, আর এগুলো হলো অর্গানেলি। নিউক্লিয়াস প্রোক্যারিওটিকের মধ্যে অ্যাবসেন্ট, ইউক্যারিওটিকে প্রেজেন্ট। মেমব্রেন বাউন্ড অর্গানেলি অ্যাবসেন্ট, প্রেজেন্ট। সেল স্ট্রাকচার ইউনিসেলুলার আর এটা মাল্টিসেলুলার। দু একটা জায়গায় ইউনিসেলুলার আছে, এটা মানে নেগলেক্টেড। সেল সাইজ 0.1 থেকে 5 আর 10 থেকে 100। কমপ্লেক্সিটি সিম্পলার, যেহেতু অল্প অর্গানালি গুলো আছে প্রোক্যারিওটিকের মধ্যে, অল্প পরিমাণ কম্পোনেন্ট, এজন্য সিম্পলার। আর এটা হলো মোর কমপ্লেক্স ইউক্যারিওটিকে। ডিএনএ ফর্ম সার্কুলার আর লিনিয়ার, কিন্তু দুই ডাবল স্ট্যান্ডার্ড। এটা হলো সার্কুলার প্রোক্যারিওটিক আর এটা হলো লিনিয়ার। এক্সাম্পল ব্যাকটেরিয়া, আর্চিয়া, অ্যানিমাল, প্ল্যান্টস, ফাঙ্গি, প্রোটিস্ট, মানে সব ধরনের অর্গানিজম গুলো, এই দুটো বাদ দিয়ে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার হলেই ভালো। এখানে কিছু শর্ট নোট টাইপের কিছু অর্গানালি দেওয়া আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু অর্গানালি গুলো যেগুলো না পড়লেই না, আমাদের জানা দরকার আছে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপরে হলো প্লাস্টিড, যেটা প্লান্ট সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, প্লাস্টিডটা পড়বা প্লান্ট সেলের ক্ষেত্রে। তারপরে পড়বা হলো তোমার সেলুয়াল সাইটোপ্লাজম। ওকে, সেলুয়াল সাইটোপ্লাজম। সেলুয়াল কেন পড়বা, এটা একটু ইম্পর্টেন্ট কাজ আছে, ভাইরাস যখন পড়াবো তখন ক্ষেত্রে এটা দরকার। তাহলে এই 8-10টা তোমরা শর্ট নোট গুলো একটু পড়বা। এরপরে আসবে টাইপস অফ মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ ব্যাকটেরিয়া নিয়ে আসবে, এগুলো আমরা আলোচনা করব নেক্সট আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, ব্যাকটেরিয়া, তারপর আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো বলো? স্যার উপরে শর্ট নোটগুলো কি একটু ভালো লাগছে স্যার, লিখে নিতাম স্যার। ওরে বাবা রে, উপরে শর্ট নোট লেখো, চোখ বুজে লেখো। লেখো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেল ওয়াল। প্লাস্টিড, সেল ওয়াল। ঠিক আছে? হ্যাঁ, এই পাঁচটা পড়ো। হ্যাঁ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সেল ওয়াল, প্লাস্টিড। ঠিক আছে। আব্দুল্লাহ, প্রফেসর আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ? প্রফেসর আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো? প্রফেসর আব্দুল্লাহ কিন্তু শুধু বাংলাদেশের না, পৃথিবীর একজন বিখ্যাত কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ, জানো তো? এবি আব্দুল্লাহ স্যার। হ্যাঁ, ওনার বই কিন্তু অক্সফোর্ড তারপরে হলো ক্যামব্রিজে পড়ানো হয়। উনি কিন্তু খুবই একটা বিখ্যাত ডাক্তার, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে, জানো? কিন্তু উনাকে দেখবা যে মনে হয় না যে উনি এত বড় একটা ডাক্তার। আর ওনার ভিজিট এখনো 300 টাকা, জানো? স্যার উনি অনেক মানে সাধারণভাবে চলাফেরা করে। ওনার ভিজিট 300 টাকা, ওনার ভিজিট 3000 টাকা তো পাওয়া যাবে কিনা ওইরকম ধরনের বড় মানুষ পৃথিবীতে। দীর্ঘদিন পিজি হসপিটালের মেডিসিন, পিজি হসপিটালের তোমার ফ্যাকাল্টি অফ মেডিসিনের কিন্তু ডিন। উনি অনেক বড় ডাক্তার, আমরা তাকে গুরুত্ব দিয়ে না, কিন্তু সারা বিশ্বের মানুষও গুরুত্ব দেয় ওনাকে, বুঝছো? ওনার বই, ওনার লেখাগুলো সেগুলো অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ানো হয়। উনি একমাত্র মেডিসিনের বাংলাদেশের ডাক্তার যার যে মানে সারা পৃথিবীতে সমাদৃত। উনি প্রধানমন্ত্রী একদিক থেকে, আবার একাধারে প্রধানমন্ত্রী, আবার উপদেষ্টাও। উনি দেখবা যে বিভিন্ন করোনার সময় বিভিন্ন ধরনের ইয়াগুলো বলে আর কি, যেটা আমাদের স্বাস্থ্য সচেতন বিষয় গুলো খুবই সিম্পল। ওকে মনে হয় না যে উনি ডাক্তার, মনে হয়
কিন্তু কথাগুলো দেখবা যে কত সুন্দর। বড় মানুষগুলো না এরকমই হয় জানো। কথাগুলো স্যার একদম সাধারণ মানুষের মতো। তুমি তো সাধারণ মানুষের মতো লাইফস্টাইল, মানে লাইফস্টাইল কিন্তু খুবই বিখ্যাত একজন মানুষ। উনার বই পড়ে নাই বাংলাদেশে মেডিসিনে পাশ করা এমন কোন ডাক্তার নাই, বা পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই, কারণ অক্সফোর্ড কেমব্রিজ এগুলোতে তার বই পড়ানো হয়। এনিহাও আমরা ওই জন্য বললাম আব্দুল্লাহ আছে কি? আব্দুল্লাহ জি স্যার। একটু দেখি বাবা তোমার চেহারাটা একটু দেখি। আব্দুল্লাহ বলো। স্যার লোডশেডিং স্যার। লোডশেডিং। আচ্ছা আব্দুল্লাহ, আচ্ছা আজকের ক্লাসটা কে বুঝতে পারছো দেখি, আমি তার কাছ থেকে একটু সামারাইজ নিয়ে শেষ করবো এখানে 5 মিনিটের মধ্যে। স্যার আজকে প্রথমে ভাইরাস কাকে বলে, ভাইরাস কে দেখি কে, হ্যাঁ কে বলছে? আব্দুল্লাহ বলতেছে, বলো। ভাইরাস কাকে বলে, ভাইরাস কি ইনসুলিন নাকি মাল্টিসেলুলার, তারপরে স্যারকে দেখে যদি বলে যে পরীক্ষা করতে তাহলে পরীক্ষা করেন, ঠিক আছে? তারপরে আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি কি আছে, ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি আছে এগুলা বলেন। এটা কি আজকে ভালো লাগছে ক্লাসটা? অনেক কিছু ভালো লাগছে স্যার। শিখতে পারছো কিছু? জানি না তো জি কি স্যার, পরীক্ষা শিখতে পারছি দিয়েছিল, স্যার। খেয়াল নাই। কারণ হলো ভাইরোলজি এখন যখন ভিতরের দিকে ঢুকবো না, এই জিনিসগুলো খুবই কাজে লাগবে জানো। এইগুলো যদি না বুঝে আমি উপরের দিকে পড়াইতে থাকি তখন না তোমরা কিছু বুঝতে পারবে না। সকাল বলতে 2টা বাজে আসেন, সমস্যা নাই, দেখে ইয়ে করে দিবেন। আমরা আগে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় যে ভাইরাস কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার, মানে এই জিনিসগুলো আগে কনফিউজড হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হলো। খালি ক্লিয়ার হলা নাকি পানির মতো ক্লিয়ার হলা? পানির মতো স্যার। আচ্ছা গুড। স্যার আপনার পড়ানোর ধরনটা অনেক ভালো স্যার। পড়ানোর ধরন দিয়ে লাভ নাই স্যার, লাইন বাই লাইন পড়ান, মানে বুঝা দেন এই জিনিসটা স্যার, মানে কম টিচারই এগুলা করে আর কি। মোটামুটি স্যার এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। কষ্ট হয়তো আমার, তোমাদের ক্লাস নেওয়ার পরে তো আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়। স্যার এটা স্বাভাবিক, আমি বুঝতে পারছি। স্যার ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন কি আপনি একটু বলবেন শর্টে স্যার আরেকবার? আচ্ছা সেন্ট্রাল ডগমা তোমরা পড়ছো, আমি তারপরে বলি যে ডিএনএ থেকে আমাদের বডিতে তো সবসময় মেটাবলিজম হচ্ছে, তো সেই ক্ষেত্রে মলিকুলার বায়োলজিতে যে সেন্ট্রাল ডগমাটা আছে, হ্যাঁ, তো আমাদের যে ডিএনএ আরএনএ তারপরে প্রোটিন, তো ডিএনএ থেকে যখন আরএনএ হয় অর্থাৎ এমআরএনএ হয়, এটা হলো ট্রান্সক্রিপশন প্রসেস। হ্যাঁ, এটাকে বলে ট্রান্সক্রিপশন প্রসেস। ডিএনএ থেকে এমআরএনএ তৈরিটা হয় হলো যে কোষের যে সেলে, সেটার নাম হলো নিউক্লিয়াস। আর এমআরএনএ থেকে যখন প্রোটিন হবে, এই প্রসেসের নাম হলো ট্রান্সলেশন। এবং এমআরএনএ থেকে যে প্রোডাক্ট হিসেবে প্রোটিন তৈরি হচ্ছে, এটা হলো তোমার এই প্রোটিনটা তৈরি হচ্ছে হলো সেলের যে অর্গানেলিতে, সেটার নাম হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিনটা তৈরি হয়। কিছু কিছু প্রোটিন অবশ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলজি কমপ্লেক্সও হয়। আচ্ছা তোমাদের মধ্যে এবার মনে হয় নিশ্চয়ই একটু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা তোমাদের মধ্যে ফার্স্ট বয় কি একটু দেখি চেহারাটা, বয় বা গার্ল কে? শাহিনুল করিম। শাহিনুল করিম। শাহিনুল করিম, একটু দেখি বাবা চেহারাটা। ওই তুমি কি হারাই গেছে? আমি তোমাদের এইটুকু নিশ্চয় দিতে পারি যে তোমরা যদি ক্লাসে থাকো, আশা করি যে তোমরা কেউ ফেল করবে না। এটুকু আমি প্রথম দিন থেকে তোমাদের বলি, কারণ একটু হলে তো বুঝতে পারবা, কিছুটা নিজের মতো করে লিখতে পারবা। আর যদি ক্লাসে না থাকো না, তুমি যতই ব্রিলিয়ান্ট হও, আমার বিশ্বাস, কারণ এগুলো বেসিক সাবজেক্ট, তো দু একটা জায়গায় তোমাদের ল্যাক থাকতে পারে, কিন্তু ওটা যদি তুমি একবার শুনেও থাকো তাহলে কিন্তু উত্তর দিতে পারবা। কিন্তু যদি না শুনে থাকো তাহলে কিন্তু তুমি কোনো লিখতেই পারবা না। এটা খুবই স্বাভাবিক না? আর তোমাদের আমি আজকে একটা জিনিস আমি সত্যি কথা কি শপথ করাতে চাই, তোমরা পরীক্ষার সময় আমি বেসিক কোশ্চেন গুলো করব, তোমরা যারা পারবা কাউকে দেখাবা না। এটা কি আমার সাথে তোমরা এগ্রি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, দেখানোর সুযোগ নাই তো স্যার। সুযোগ না, আমি বলছি যে গ্রুপে অনেক সময় গ্রুপে শেয়ার করলে করা যায়, কারণ আমার কোশ্চেন গুলো তুমি যদি পারো, যে এখানে 1 ঘন্টা মিড টার্ম, তো ওখানে আধা ঘন্টার মধ্যে সারা হয়ে যায়। আর যদি না পারো 2 ঘন্টা তো পারবে থাকে, আর এটা বৈশাখে ছেড়ে। কিন্তু এখানে তোমরা যে গ্রুপে শেয়ার করলে এই জিনিসগুলো, আমি একটা জিনিস বুঝি না, তোমরা যারা ভালো তারা কেন তোমাদের মেরিটটা নষ্ট করতে, যারা নাকি পারে না, পড়াশোনার চেষ্টা করে না, তাদেরকে কেন তোমরা পঙ্গু করে দিচ্ছ?
এই যে কাবিখা বা বিভিন্ন প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, এটা আমি মোটেই পক্ষপাতী না। না কারণ না যার কাজ করার এই সামর্থ্য লোকটা আছে যে ভালো গেল তাকে যদি তুমি এটা দাও, সে কিন্তু অচল হয়ে যাবে, সে তো পাই এমনি, ওটার সে নাইস কাজের প্রতি উৎসাহ হারাই ফেলবে, তাই না? বলো, এম আই রাইট অর নট? যে পারতেছে না তাকে যদি আমরা বুঝাই দিয়ে যাই, বোঝানোর আমাদের যদি একটু ইয়া থাকে, বা সে যদি বুঝতে চাই, তাকে বুঝাই দিলে যে আউটপুটটা আসবে সেটা ভালো, নাকি যে পারে না তাকে আমরা দেখায় পার করে নিয়ে যাই, কোনটা ভালো? বুঝাই দেওয়াটা ভালো স্যার। গুড। তাহলে এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি, তো তোমরা এই কাজটা করো না। কারণ হলো ফেল করতেছে করুক, তাকে শিখতে দাও। কারণ ও দেখবে যে ওখান থেকে তার একটা আগ্রহ সৃষ্টি হবে, সে ওখান থেকে ভালো করার চেষ্টা করবে। এরকম তো কিছু আহামরি না যে তুমি ওইটা খুবই কঠিন, আমার মনে হয় আজকের ক্লাসে একটা অক্ষরও বুঝতে পারো না, এরকম কেউ আছে বলো তো? আমি খুশি হব যদি বলতে পারো, বলো। স্যার আপনাকে খুশি করতে মনে হয় পারলো না স্যার কেউ। কেউ পারবে না? স্যার অনেক ভালো সুন্দর বুঝছি স্যার। তাহলে খুশি করতে পারতেছে না, খুশি না করতে পারলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরাত্রি। আমরা ইনিশিয়ালটা শুরু করলাম খুবই ফান্ডামেন্টাল জিনিসটা দিয়ে। কারণ হলো আমি জানি যে তোমাদের কোথায় কোথায় ল্যাক থাকতে পারে। ইভেন দো আমি খুবই অকপটের স্বীকার করি তোমাদের সাথে, আমি যতই হায়ার স্টাডি করি না কেন আমি কিন্তু এগুলো ভুলে গেছিলাম, সত্যি কথা। কিন্তু এখন পড়াশোনা করে আমার কাছে আরো মনে হচ্ছে যে খুব মজা লাগতেছে। আর বিশ্বাস যে আমরা যখন তোমাদের আরো ক্লাস নিব, তোমাদের আরো আরো এর আগে 3টা ব্যাচ ক্লাস নেওয়া হয়েছে, ওদের জিজ্ঞাসা করে দেখবা, ওরা খুবই কিন্তু মজা পায় এই ক্লাসটাই। কিন্তু এই ক্লাসটা এত মজা পাওয়ার কথা না। কারণ যখন তুমি জিনিসটাকে যত বেশি অ্যাবজর্ব করতে পারবা, the more read and more learn, then you get more confusion, then you will get more solution, right? যত তুমি পড়বা তত তুমি তার ভুলবা, তত কনফিউশন সৃষ্টি হবে, তত বেশি তুমি জানতে পারবা। তো এই জন্য আমি এই কথাটাই বলি যে তোমরা ক্লাসে থাকো, আমাকে পড়ার সুযোগ দাও, আমি কনফিউজ হই, আমি আরো পড়তে পারি, আমাকে কোশ্চেন করো। আজকে 3-4টা কোশ্চেন যে করছে আমি খুশি হয়েছি, সামনে ক্লাসে আরো করলে আরো ভালো, আমি খুশি হব। সামনের দিন আমি ব্যাকটেরিয়া নিব, তোমাদের যারা জব করো সেই ক্লাসগুলোর সাথে আমি শেয়ার করব। আমি নিজেও প্র্যাকটিক্যাল ওই কাজগুলো করেছি, ট্রেনিং এর কাজগুলো, আমার প্র্যাকটিক্যাল জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমারও আমাদের সাথে শেয়ার করবা। ইভেন আর কিছু জিনিস যেগুলো এক্সট্রা যে জিনিস ব্যাকটেরিয়ার কাজগুলো সেগুলো আমরা তোমাদের তুলে ধরবো। অর্থাৎ আমরা চাই যে বেসিক যে জিনিসটা সেটা যেন তোমরা ভুল না করো, ঠিক আছে? সেটা তোমাদের বাস্তব জীবনে হতে পারে, সেটা তোমাদের আরো হায়ার স্টাডি করার ক্ষেত্রে হতে পারে। তো আজকে 38 জন মাত্র স্টুডেন্ট, তোমরা কি এটা ফ্রাইডে ব্যাচের মাত্র 38 জন? না স্যার 70 আপ স্যার। ফ্রাইডে ব্যাচের না, ফ্রাইডে ব্যাচে একটু কম আছে স্যার, কিন্তু এমনিতে রেগুলারে এখন তো 8 জন আছে স্যার, 7 জন 8 জন। আচ্ছা, আর আমি একটা জিনিস আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, সেটা হলো যে তোমরা গ্রুপে স্টাডি করো, 5 জন 6 জন 7 জন মিলে গ্রুপ স্টাডি করে দেখবা যে ওখান থেকে তোমরা অনেক শিখতে পারবা। এটা বেসিক কোর্স, তো আমি এর আগে যারা গ্রুপে স্টাডি করেছে তারা রেজাল্ট ভালো করছে, সত্যি কথা। আর গ্রুপ স্টাডি না করলে সমস্যাটার মতো থাকলে তোমরা কেউই এভারেজ ভালো মার্ক পাবে না, সত্যি কথা। কারণ এখানে সবাই সব জিনিস জানতে পারবে তা না। এখানে দেখো তোমরা আজকের ক্লাসটা তুমি ক্লাস শেষ পরে তোমরা আলোচনা করে দেখবা যে বিভিন্ন জনের মাথা থেকে বিভিন্ন ধরনের এই যে কোশ্চেন গুলো আসছে, এই কোশ্চেন গুলো তোমরা রাইজ করে শিখতে পারবা। কিন্তু যখন তোমরা পার্সোনালি নিজে করবা কিন্তু এটা পারবা না, এটা বেসিক জিনিস। তো আর তোমরা গ্রুপ স্টাডি করবা, কথা দাও। জি স্যার করব ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রুপ স্টাডি করো আর সামনের দিন ব্যাকটেরিয়াটা পড়ে আসো, আমি খুশি হব। ব্যাকটেরিয়া পড়ার পরে তোমাদের ভাইরাসটা পড়াবো, হ্যাঁ। তারপরে ব্যাকটেরিয়া পড়ানোর পরে ভাইরাস পড়ানোর পরে তোমরা ভাইরাসটা অনেক বড়, ভাইরাসটা তো আরো 2-3টা ক্লাস নেওয়া হতে লাগতে পারে। মেজরিটি আমি আচ্ছা আমার স্টাইল তো বললাম না, 2টা সিটি নেব, 3টা সিটি নেব। এখানে 25 মার্ক, তো 3টার মধ্যে 2টা অ্যাকসেপ্ট করব, বেস্ট 2 কাউন্ট করব আর কি। তো এখানে 8 মার্ক থাকবে থিওরি আর 4 মার্ক ভাইবা, আরেকটাতে হলো 9 মার্ক থিওরি আর 4 মার্ক ভাইবা, অর্থাৎ 8 9 17 আর 8 মার্ক হলো ভাইবা গুলো আমি ইনস্ট্যান্ট নিব। তো এই যে এখানে কিন্তু যে কেউ ভালো করতে পারে,
এখন ওই যে ফার্স্ট বয় তোমাদের বা যার সিজিপিএ খুব ভালো, তাকে যদি আমি কোশ্চিন করি, আমি তো ওভারঅল সবাইকে, কাউকে ভালো খারাপ দেখে আমি কোনো কোশ্চিন করবো না, অ্যাজ ইউজুয়াল যে কোশ্চিন গুলো বেসিক, সে যদি না পারে সে কিন্তু 0 পাবে, খুবই ইজি। আবার যে কথাগুলো শুনে হয়তো একটা কোশ্চিন করলাম, ও সে সুন্দর উত্তর দিয়ে ফেললো, তাহলে কিন্তু তাকে আমি 4-এ 4ই দেবো। এই ব্যাপারে তোমাদের কোনো আপত্তি আছে? না না স্যার স্যার, এই যে ভাইবা সিস্টেমটা রাখছি আমি তোমাদের ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য স্যার, ভালোর জন্য স্যার। অনেকে শিখতে পারবে। যাতে করে আমরা একটু পড়াশোনা করি স্যার। পড়াশোনা করা উইথ শিখতে পারা এখানে। আর এই ভাইবাটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে চাকরির জীবনে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, শুভরাত্রি। ওকে স্যার। তোমরা হ্যাঁ একবার ব্যাকটেরিয়াটা পড়ো, আমরা সামনের শুক্রবার ব্যাকটেরিয়া ক্লাস করব। ওকে স্যার ভাইবা গুলো উইদাউট মার্কস এ রাখলে ভালো হতো মনে হয়, মন দিয়ে পড়াশোনা করা যেত স্যার। না হলে স্যার সবাই মার্ক নিয়ে টেনশন করলে তো স্যার তাহলে ভাইবা কি করে ভালো হবে স্যার? মার্ক নিয়ে টেনশন না ফিরোজ, শোনো, আমরা প্রেসারে না পড়লে কাজ করি না, আমরা বাঙালি, আমাদের রক্তে এটা আছে, প্রেসারে না পড়লে আমরা কাজ করি না। অন্য ব্যাচ গুলো করতে পারলে, তোমরা 201 ব্যাচেও তোমাদের মতো স্টুডেন্ট, তারা তো করতে পারছে, কেন তোমরা না করো বলো? 181 না স্যার অবশ্যই আমরা পারবো স্যার, মানে আমি বললাম আর কি স্যার। না, ওরা যদি করতে পারে তাহলে, আচ্ছা শোনো, প্রত্যেকটা জিনিসের না, ওরা ভালো করছে আমরা কেন পারবো না, এটা তোমাদের একটা প্রতিবাদ হওয়া উচিত না? তোমার কি কাছে কি মনে হয় তাই বলো? ওরা সবাই অবশ্যই। তাহলে তোমাদের জুনিয়র ব্যাচে কিন্তু এই কোর্সটা নিয়েছে 193, তোমাদের জুনিয়র, তাই না? আমাদের আগের সেমিস্টারে 4জন স্টুডেন্ট, ওরা কিন্তু এই ভাইরোলজি কোর্সটা শেষ করছে। এখন ওরা যদি কোনো মতে শুনতে পায় ব্যাচটা যে এই ব্যাচটা ভাইবা দেয় না, বা এরা ভাইবার প্রতি খুব ভয় করে, তাহলে এটা তোমাদের জন্য ভালো না? মানে কত টাকা যাইবো? মানে এই কথাটা তো একটা রিউমার ছড়াবে না, বলো? কারণ আমি আগের 3টা ব্যাচকেই আমি ভাইবা নিচ্ছি, এন্ড তোমরা দিতে চাও না, বাইদা বাইতে কথাগুলো ছড়াই যাবে, কোনো কিছু কিন্তু ইয়া থাকে না, জানো? আমি 25,000 টাকা বলে দিই। ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ এটা তোমাদের একটা আশীর্বাদ হিসেবে আসবে, এই জন্যই যে তোমাদের চাকরি জীবনে এগুলো লাগবে। 25,000 বলবো না 30,000 কমো? লাগবে না বলো? আর স্যার ফাইনাল ভাইবাতে মানে খারাপ করে স্যার, এখন ভাইবা দিলে তো স্যার এক্স্যাক্টলি আমি ওটাই বলতে যাচ্ছিলাম, ভালো কথা বলছি। ওইটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি তোমাদের কাছ থেকে আমি এটা পাইছি বলে আমি খুব খুশি। হ্যাঁ, ওই একই জিনিস, একই কাহিনীটাই হয়, ফাইনাল ভাইবার সময় তোমরা একেবারে শেষ হয়ে যাও। কি করব? ওই জন্য আমি আমার কোর্সগুলোতে, এবার তো আমার স্টুডেন্টরা কি করছে জানো, ভাইবার সময় ওরা বলছে যে আমরা 313 ভাইবা দিব। ওরা যারা ভাইবা দিচ্ছে সবাই A+ পাইছে, A পাইছে। এখন অনেকে তো অনেক সময় বোর্ডে তো 4-5 জন মেম্বার থাকে, তখন তো হয়তো ওই কোর্সটা যদি কোনো চয়েস না থাকে, তখন তো সেক্ষেত্রে হয়তো খারাপ করতে পারে, কিন্তু অনেকে চয়েস দেয় যে তুমি কোন কোর্স ভালো পারো, ঠিক আছে? তো সেটা তোমাদের প্লাস পয়েন্ট হবে না? জি স্যার। তো ঠিক আছে, শুভরাত্রি, সবাইকে ভালো থাকবা, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেকে দোয়া করি। শুভরাত্রি, থ্যাংক ইউ। আজকে তো কেউ চায় না, কারণ আজকে মা বেকার, কালকে যখন থাকতে হবে তখন কিন্তু সবাই থাকবে। যখন আপনি দিবেন না তখন সাইদুল এমনি কথা ট্রেনিং লেগে গেছে কি দন্ত। হ্যাঁ জাইদুল আমি জানাই নাই, সরি আসলে আমি ব্যস্ত ছিলাম। আচ্ছা শোনো, আচ্ছা এটা ওভারঅল তোমার মেডিসিন সহ হসপিটালে থাকা, ঠিক আছে? ওভারঅল সবকিছু মিলায়া তোমার ওই যে মুন হসপিটালের পাশে শিশু মাতৃ ডিজিটাল হসপিটালে তুমি যদি করো তাহলে সেটা 25,000 টাকার মতো পড়বে, ঠিক আছে? প্লাস মাইনাস 2,000, ঠিক আছে? একদম ওভারঅল একদম সবকিছু মিলায়া, হ্যাঁ ইন টোটাল। আর ওই যে উইদাউট প্রি ইনভেস্টিগেশনটা আর কি, তোমার পরীক্ষা নিরীক্ষাটা, মানে আগের যে পরীক্ষা নিরীক্ষাটা ওটা ছাড়া, ওটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ভালোটা আবার তুমি চুজ করো। আর আমি যেটার কথা বলতেছি ওটা থেকে 8 থেকে 10,000 টাকা বেশি আসবে মুন হসপিটালে। টাওয়ার হসপিটাল, সিটিবেদ হসপিটাল একদম সেম ক্যাটাগরি, মানে সর্বনিম্ন 8,000 টাকা থেকে 10,000 টাকা বেশি আসবে অন্যান্য হসপিটাল গুলোতে, ঠিক আছে? মুন, টাওয়ার, সিটিবেদ
ঠিক আছে আচ্ছা তাহলে কাবজা করে লাভ নাই, এটা এত বেশি টাকা দিয়ে দিতাম। বাস শেষ।